তাতে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। কুণ্ডলী মানে হচ্ছে একটা বদ্ধ পরিবাহী। কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীটিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই ঘটনাটাকে বলা হয়, আচ্ছা এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের সৃষ্টি, সরি, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীটিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই প্রবাহ ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন স্থায়ী হবে। এই প্রবাহ ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন স্থায়ী হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে তোমার প্রথম সূত্র। এবার এই সূত্রের ব্যাখ্যা যদি আমরা বলি, তাহলে কি হবে দেখো, একটা পরিবাহী কুণ্ডলী নিয়ে দেখো, প্রথম সূত্রটা কি বললাম, যে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই প্রবাহ ততক্ষণ স্থায়ী থাকবে যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন স্থায়ী হবে। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ধরো একটা দণ্ডচুম্বক আছে এসএন, এই এসএন দণ্ডচুম্বকটার এন মেরু থেকে কি চৌম্বক বলরেখা নির্গত হচ্ছে। এই দণ্ডচুম্বকটার এন মেরু থেকে, এই দণ্ডচুম্বকটার এন মেরু থেকে চৌম্বক বলরেখা নির্গত হচ্ছে। এখন এ অবস্থানে একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীটাকে সরিয়ে যদি এ ড্যাশ অবস্থানে নিয়ে যায়, তা প্রথমে দেখো এই অবস্থানে যখন কুণ্ডলীটা রয়েছে তখন এর মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা। এবার এই কুণ্ডলীটাকে সরিয়ে যদি এ ড্যাশ অবস্থানে নিয়ে যাও, তার মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা হবে 1টা 2টো, অর্থাৎ বলরেখার সংখ্যার পরিবর্তন বলরেখার সংখ্যার পরিবর্তন হলো মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো। বলরেখার সংখ্যার পরিবর্তন হলো মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, মানে এই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যদি এ ড্যাশ অবস্থান থেকে এই অবস্থান নিয়ে আসি, তাহলে কি হবে, 2টা কমে 5 হয়ে যাবে, এই 2টা বেড়ে 5 হয়ে যাবে। তাহলেও কি হবে, এ থেকে এ ড্যাশে নিয়ে যাওয়া মানে কি 5টা কমে 2 হলো, তার মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো। আর এ ড্যাশ থেকে যদি এতে নিয়ে আসছি, এ ড্যাশ থেকে যদি এতে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে, এ ড্যাশ থেকে এতে নিয়ে এলে কি 2টা বেড়ে 5 হচ্ছে, তাহলেও কি হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই এ ড্যাশ থেকে এতে যাক বা এ থেকে এ ড্যাশে যাক, দুটো ক্ষেত্রে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দুটো ক্ষেত্রে কি হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হবে, তড়িৎচুম্বক আবেশের সৃষ্টি হবে এবং তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা হচ্ছে তোমার প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্র হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার মানে দেখো, চৌম্বক প্রবাহের পরিবর্তন বলতে ডি ফাই, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার বলতে ডি ফাই বাই ডিটি। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কি হবে, আবিষ্ট তড়িৎচালক বলের মানটা চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। কি বোঝা গেছে? অর্থাৎ ডি ফাই বাই ডিটি এর সঙ্গে সমানুপাতিক মানে কি, কুণ্ডলীটাকে এ অবস্থান থেকে যত দ্রুত এ ড্যাশ অবস্থান নিয়ে যাবে বা এ ড্যাশ অবস্থান থেকে যত দ্রুত এ অবস্থান নিয়ে যাবে, ওর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বেশি হবে। এই অবস্থান থেকে এই ড্যাশ অবস্থানে আনলে মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, এই ড্যাশ অবস্থান থেকে এই অবস্থান নিয়ে গেলে মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো। যত দ্রুত নিয়ে যাবে এই পরিবর্তনটা তত বেশি হবে, অর্থাৎ ইটা তত পরিবর্তনের হারটা তত বেশি হবে, অর্থাৎ ইটা তত বেশি হবে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বললাম, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বলের মান চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটা বোঝা গেছে কি যায়নি? হ্যালো, আবিষ্ট তড়িৎচালক বলের মান, চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের
পরিবর্তনের হারের সমানুপাতিক। চুম্বক প্রবাহের পরিবর্তন ডি ফাই, সেটা কত, ফাই টু মাইনাস ফাই ওয়ান। চুম্বক প্রবাহের পরিবর্তনের হার কত, ডি ফাই বাই ডিটি। এই ডি ফাই বাই ডিটিটা কি, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। আবিষ্ট তড়িৎ চৌম্বকের মানটা চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। কি বললাম, বোঝা গেছে নাকি যায়নি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপর দেখো তৃতীয় সূত্রকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত তৃতীয় সূত্র, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে ফ্যারাডের দুটো সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে কি, চুম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, এটা হচ্ছে প্রথম সূত্র। আর আবিষ্ট তড়িৎচালক বলের মান চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে ফ্যারাডের দুটো সূত্র। আর তৃতীয় তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত তৃতীয় সূত্রটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র কি, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট প্রবাহের অভিমুখ, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হবে, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, সর্বদা সেই কারণকে বাধা দেবে। আর বলছি, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, যেটা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ হবে সেটাই আবিষ্ট প্রবাহের অভিমুখ হবে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ মানে হচ্ছে আবিষ্ট প্রবাহের অভিমুখ। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, সর্বদা সেই কারণকে বাধা দেবে। যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, সর্বদা সেই কারণকে বাধা দেবে। এটা হচ্ছে তোমার লেঞ্জের সূত্র। কিরকম ব্যাপারটা, মানে যেমন ধরো আমি বলি যে একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বককে নিয়ে আসছি। এই কুণ্ডলী অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বককে যখন নিয়ে আসছি, তখন কি হচ্ছে না, এই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই দণ্ডচুম্বকের কোন মেরুটাকে আনছি, উত্তর মেরুটাকে। এই প্রবাহের অভিমুখ এমন হবে যাতে এই উত্তর মেরু আশাটাকে বাধা দেবে। এইখানে প্রবাহের অভিমুখ আমরা কি জানি, যে কোনো একটা কুণ্ডলী যদি ঘড়ি কাঁটার দিকে এর প্রবাহ হয়, তাহলে সেটা হচ্ছে তার সামনে, যে কোনো একটা কুণ্ডলী হচ্ছে দণ্ডচুম্বকের অনুরূপ। যে দিক থেকে দেখলে প্রবাহটাকে ঘড়ি কাঁটার দিকে হবে, সেটা হবে, সেখানে হবে দক্ষিণ মেরু। আর যে দিক থেকে দেখলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে, সেটা হবে উত্তর মেরু। ঘড়ি কাঁটার দিকে হলে দক্ষিণ মেরু, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে উত্তর মেরু। তাহলে এখানে উত্তর মেরুটাকে যখন কাছে আনছি, তখন কি এখানে এমন একটা প্রবাহের অভিমুখটা এমন হতে হবে যাতে এখানে কি হয়, উত্তর মেরু সৃষ্টি হয়। সেই উত্তর মেরু কি করবে, এই উত্তর মেরুর আশাটাকে বাধা দেবে। তাই প্রবাহটা কি হবে, এই দিক থেকে দেখলে প্রবাহটা কি হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে উত্তর মেরু, আর দিকে হলে দক্ষিণ মেরু। তাই প্রবাহটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে। অর্থাৎ যখন উত্তর মেরুটাকে কুণ্ডলীটা সামনে নিয়ে আসবো, প্রবাহটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে কি হবে, এর সামনে কি হবে, উত্তর মেরু সৃষ্টি হবে। সেই উত্তর মেরু কি করবে, এই উত্তর মেরু আশাটাকে বাধা দেবে। কারণ এই উত্তর মেরু আসার জন্যই প্রবাহের সৃষ্টি হয়েছে বা তড়িৎচালক বলের সৃষ্টি হয়েছে। এই উত্তর মেরুটা সামনে আসা, এই উত্তর মেরুটার কাছে আসার জন্যই প্রবাহের সৃষ্টি হচ্ছে বা তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। তাই এই উত্তর মেরুর আশাটাকে কে দেবে, বাধা দেবে। তাই এই প্রবাহের অভিমুখটা হবে কি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। যদি দক্ষিণ মেরুটাকে নিয়ে আসি কাছে, তাহলে এই প্রবাহটা হবে কি, ঘড়ি কাঁটার দিকে, যাতে এখানে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হবে। সেই দক্ষিণ মেরুটা ওই দক্ষিণ মেরুর আশাটাকে বাধা দেবে। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয়, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, সর্বদা তড়িৎচালক বল বা প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটা বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার, গেছে। প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এখন দেখো
তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত 3টে সূত্র হয়ে গেল। তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত 3টে সূত্র হলো। এবার আমরা ওই শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেন্জের সূত্র বলবো, তার আগে বলি একটা দণ্ড চুম্বককে যদি ধরো এটা একটা অনুভূমিক বৃত্তাকার পরিবাহী আছে, একটা বৃত্তাকার পরিবাহী, এটা একটা বৃত্তাকার পরিবাহী, এটা অনুভূমিক ভাবে রাখা আছে। এখানে একটা দণ্ড চুম্বককে এখান থেকে কি করে দিচ্ছি, ফেলে দিচ্ছি। ফেলে দিলে দেখা যাবে দণ্ড চুম্বকটা এর অক্ষ বরাবর যদি পড়ে, তাহলে দেখা যাবে দণ্ড চুম্বকটার ত্বরণটা কমে যাচ্ছে। কেন না, যখন এইটা পড়ছে তার মানে কি উত্তর মেরুটার কাছে আসছে, ধরো তাহলে এখানে কি হবে, প্রবাহটা এমন হবে যে এই উত্তর মেরুর আশাটাকে বাধা দেবে। ফলে যতটা ত্বরণ নিয়ে পড়ার কথা, জি ত্বরণ নিয়ে পড়ার কথা, ততটা বেগে পড়বে না, তার থেকে কম ত্বরণে পড়বে। আবার যখন পড়ে নিচে নেমে যাচ্ছে, তখন কি দক্ষিণ মেরুটা দূরে চলে যাচ্ছে, তো এই দক্ষিণ মেরু দূরে যাওয়াটাকে বাধা দেবে বলে ওকে কি করবে, আকর্ষণ করবে, দক্ষিণ মেরুটাকে আকর্ষণ করবে। তার ফলেও কি হবে, এই পড়ার বেগটা কমে যাবে। অর্থাৎ যখন একটা অনুভূমিক বৃত্তাকার পরিবাহী তার আছে, ধরো অনুভূমিক বৃত্তাকার পরিবাহী তার আছে, উপর থেকে একটা দণ্ড চুম্বককে যদি ছেড়ে দাও, তাহলে সেই দণ্ড চুম্বকটা উপর থেকে যদি একটা দণ্ড চুম্বককে ছেড়ে দাও, তো সেই দণ্ড চুম্বকটা কি হবে, যে ত্বরণে পড়বে সেই ত্বরণটা জি অপেক্ষা কম হবে। কেন জি অপেক্ষা কি কম হবে, কারণ আমরা একটু আগেই বললাম যে যে কারণে প্রবাহ হচ্ছে সেই কারণটাকে বাধা দিচ্ছে। তাহলে প্রবাহটা হচ্ছে কি কারণে, কুণ্ডলিতে প্রবাহ হচ্ছে কি কারণে, এই দণ্ড চুম্বকটা পড়ার জন্য। তাহলে এই চুম্বকের পড়াটাকে বাধা দেবে। আবার যখন নিচে নেমে যাচ্ছে, নিচে চলে যাওয়ার জন্য বাধা প্রবাহ সৃষ্টি হচ্ছে, তাই নিচে যাওয়াটাকে বাধা দেবে। যে কারণে হচ্ছে সেই কারণকে বাধা দেবে বলে দণ্ড চুম্বকটা যতটা বেগ নিয়ে পড়ার কথা, যতটা ত্বরণ নিয়ে পড়ার কথা, বাধাহীন ভাবে ছেড়ে দিলে অভিকর্ষ যে ত্বরণে পড়ার কথা, সেই ত্বরণে পড়বে না, তার থেকে কম ত্বরণে নিচে পড়বে। কি বলা বোঝা গেছে? এটা হলো তাহলে ওই ব্যবহারিক প্রয়োগ যেগুলো আছে মানে কি, ওগুলো দেখা যাবে। যদি একটা ধাতব পাইপ নাও, একটা পরিবাহী নল নাও, পাইপ নাও, তাহলে আরো ভালো বোঝা যাবে। একটা দণ্ড চুম্বককে ছেড়ে দিলে সেটা ধীরে ধীরে নিচে নামবে, যতটা দ্রুত নামার কথা ততটা দ্রুত নামবে না। এখন দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র। পরীক্ষায় অনেকবার এসছে এই কোশ্চেনটা, পরীক্ষায় অনেকবার এসছে যে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। দেখো ধরো একটা বৃত্তাকার পরিবাহী আছে, এই পরিবাহীটার অক্ষ বরাবর কি করব, একটা দণ্ড চুম্বককে নিয়ে আসছি, উত্তর মেরুকে নিয়ে আসছি। যখন এই পরিবাহীটার অক্ষ বরাবর একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে নিয়ে আসবো, তখন কি হবে, এখানে একটা প্রবাহের সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে মানে কেন, তড়িৎ চুম্বকের আবেশের জন্য এখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে মানে এখানে একটা তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। দণ্ড চুম্বকের অক্ষ বরাবর একটা পরিবাহীর অক্ষ বরাবর একটা দণ্ড চুম্বককে নিয়ে আসছি। যখন দণ্ড চুম্বকটাকে নিয়ে আসছি, তখন ওই পরিবাহী কুণ্ডলীটাতে কি হচ্ছে, একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এটা কি হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে মানে কি, একটা তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই যে তড়িৎ শক্তি, আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একটা শক্তি আর একটা শক্তি থেকে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে তড়িৎ শক্তিটা সৃষ্টি হলো সেটা অন্য কোনো শক্তি রূপান্তর, অর্থাৎ এখানে কোনো ধনাত্মক কার্য করতে হবে। বলের বিরুদ্ধে কার্যটা হচ্ছে ধনাত্মক কার্য, বলের বিরুদ্ধে কার্য হয় ধনাত্মক কার্য। তাই যখন এই দণ্ড চুম্বকটাকে নিয়ে আসবো, তখন কি বলের বিরুদ্ধে কার্য হবে। কিন্তু এখানে দেখো একটু বলি, যদি ধরো এখানে ধরে নিলাম এই উত্তর মেরুটাকে আনার জন্য ঘড়ি কাঁটার দিকে প্রবাহ হচ্ছে, যদি ঘড়ি কাঁটার দিকে প্রবাহ হতো তাহলে কি হতো, এখানে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হবে। আমি বললাম একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে একটা কুণ্ডলীর অক্ষ বরাবর কুণ্ডলী কেন্দ্রের কাছে নিয়ে আসছি, দিয়ে প্রবাহটা কুণ্ডলীতে প্রবাহটা ঘড়ি কাঁটার দিকে হচ্ছে। যদি প্রবাহটা ঘড়ি কাঁটার দিকে হয়, তাহলে কুণ্ডলীর সামনে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এই দক্ষিণ মেরু কি করবে, দণ্ড চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে। অর্থাৎ দণ্ড চুম্বকের যান্ত্রিক শক্তি বা গতিশক্তি
কারণ আকর্ষণ করে মানে কি দণ্ডচুম্বকটা নিজে থেকে এদিকে সরে আসবে, আর তোমাকে আনতে হবে না আপনি, কারণ যেহেতু এই এজ মেরুটাকে আকর্ষণ করে দণ্ডচুম্বকটা নিজে থেকে এদিকে আসবে। আর এখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, আসার জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, তাহলে কুণ্ডলিতে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে আর দণ্ডচুম্বকে গতিশক্তি সৃষ্টি হচ্ছে, অথচ তোমাকে বাইরে থেকে কোনো কার্য করতে হচ্ছে না, এখানে আপনা আপনি আসবে তো, বাইরে থেকে কোনো কার্য করতে হচ্ছে না, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা অসম্ভব। তাই কি হয়, এখানে ঘড়ি কাঁটার দিকে প্রবাহ না হয়ে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহ হবে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহ হলে এখানে কি হবে, উত্তর মেরুর সৃষ্টি হবে। এই উত্তর মেরু কি করবে, এই উত্তর মেরু আসাটাকে বাধা দেবে, এই উত্তর মেরুটা কি করবে, এই দণ্ডচুম্বকের উত্তর মেরুটাকে আসতে বাধা দেবে, ফলে দণ্ডচুম্বক উত্তর মেরুকে আসতে বাধা দেবে, ফলে সেই বাধা বলের বিরুদ্ধে তোমাকে একটা কার্য করতে হবে, ওই বাধা বলের বিরুদ্ধে তোমাকে কি করতে হবে, কার্য করতে হবে। আর এই কার্যই ওই পরিবাহীর তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কার্যটাই কি হয়, পরিবাহীটার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ স্যার আবার একটু বলুন স্যার, আমার কেটে গেছিল। হ্যাঁ বলে দিচ্ছি। ধরো একটা পরিবাহী কুণ্ডলী আছে, একটা দণ্ডচুম্বকের উত্তর মেরুকে এই পরিবাহী কুণ্ডলীর অক্ষ বরাবর ওর কেন্দ্রের দিকে নিয়ে আসছো। যদি প্রবাহটা ঘড়ি কাঁটার দিকে হতো তাহলে এখানে কি হতো, দক্ষিণ মেরুর সৃষ্টি হতো। এই কারণ সামনে দক্ষিণ দিকে হলে সামনে দক্ষিণ মেরু হবে, দক্ষিণ মেরু সৃষ্টি হলে কি হবে, সেই দক্ষিণ মেরু উত্তর মেরুটাকে আকর্ষণ করতো, অর্থাৎ দণ্ডচুম্বকটা নিজে থেকে এদিকে যেত, ফলে দণ্ডচুম্বকের গতিশক্তি সৃষ্টি হতো। আর তড়িৎ এর পরিবাহী কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি, এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে, তাহলে কুণ্ডলীর তড়িৎ শক্তি এবং দণ্ডচুম্বকের গতিশক্তি সৃষ্টি হচ্ছে, কিন্তু তোমাকে কোনো কার্য করতে হচ্ছে না, যেটা শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী অসম্ভব। তাই কি হয়, এইখানে দণ্ডচুম্বকের উত্তর মেরুটাকে যখন এই কাছে নিয়ে আসবে, এখানে কি হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহ হবে। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি প্রবাহ হয় তাহলে এখানে কি হবে, সামনে একটা উত্তর মেরু সৃষ্টি হবে। যেদিক থেকে দেখলে প্রবাহটাকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে মনে হয়, সেখানে হয় কি উত্তর মেরু, তাহলে উত্তর মেরু সৃষ্টি হবে। এই উত্তর মেরু দণ্ডচুম্বকের উত্তর মেরু আসাটাকে বাধা দেবে, একে কি করবে, বিকর্ষণ করবে তো, তাই এই উত্তর মেরু আসাটাকে বাধা দিবে, ফলে এই উত্তর মেরু আসাটাকে বাধা দেবে, ফলে এই উত্তর মেরুর বিরুদ্ধে, এই বাধা বলের বিরুদ্ধে তোমাকে দণ্ডচুম্বকটাকে যদি গতিশীল রাখতে হয়, তোমাকে একটা কার্য করতে হবে, সেই কার্যটাই কুণ্ডলীর তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ যদি বাধা না দেয়, লেঞ্জের সূত্র অনুযায়ী কি বলছে, যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণকে বাধা দিচ্ছে, যদি বাধা না দেয় তাহলে ধনাত্মক কার্য করা সম্ভব হবে না, বাধা দিচ্ছে বলেই সেই বাধা বলের বিরুদ্ধে ধনাত্মক কার্য হচ্ছে, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে ধনাত্মক কার্য, কারণ তোমাকে বাইরে থেকে কার্য করতে হবে, সেই কার্যটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটাই হচ্ছে তোমার লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র। বোঝা গেছে কি যায়নি? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার বলছি ওই অ্যারোটাও উল্টো দিকে হবে না? হ্যাঁ দক্ষিণ দিক ঘড়ি কাঁটার দিকে না হয়, এবার ঘড়ি কাঁটার প্রথমেও উল্টো দিয়েছিলেন। এইদিকে ছিল তো। আরে তো এই দেখো, এইটা এইরকম বলি, তুমি যদি এইটাকে ধরো তাহলে এইভাবে দিতে হবে, যদি এইটাকে উপরে ধরো তাহলে এইভাবে, মানে এইভাবে দেওয়া মানে কি ঘড়ি কাঁটার দিকে হলো। এবার এইটা উপরেরটা না নিচেরটা, তুমি তো বুঝতে পারছো না। হ্যালো, ও এইটা হ্যাঁ উপরেরটা না হ্যাঁ নিচেরটা বুঝতে পারছো না, তো ওই জন্য বইয়ে যেরকম আছে ওরকম দেবে, নাহলে এখানে তুমি মুখে তো বলে দিচ্ছ, কারণ এই যে এইরকম যখন নিচ্ছি না, তখন অ্যারোটা দেখো, এই হ্যাঁ ধরো অ্যারোটা এইভাবে দিলাম, এভাবে দিলাম মানে কি এইটাতে অ্যারোটা এইদিকে হচ্ছে, এইটা এইভাবে আসছে, তাহলে এটা এইরকম হুম আসছে। এবার যদি তুমি এইটাকে উপরে ধরতে, মানে এইরকম হতো, তাহলে অ্যারোটা কি উল্টো দিকে হতো, তো মানে তুমি অ্যারোটা এই দিকে দিচ্ছ, এইটা দিচ্ছ মানে কি, এইটা যদি উপরে থাকে তাহলে এটা কি হচ্ছে, এই দিকে ঘুরছে, আর এইটা যদি নিচেরটা হয়, ওই জন্য তোমার বইয়ে যেভাবে দেওয়া আছে একটা দেবে যে ঘড়ি কাঁটাটাকে যদি নিয়ে আসা হয় তাহলে এটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে বলো, ঘড়ি কাঁটা দিক হচ্ছে না বিপরীত দিক হচ্ছে বলো, তোমার কি মনে হচ্ছে? হ্যালো, এইটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে। ভালো করে। এই ভালো করে দেখবে, এইটা যদি এই নিচের তারটা হয়, এটা যদি এই অংশটা হয়, তাহলে এইটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিক হবে, আর যদি এটা উপরে হতো তাহলে আবার কি হতো, ঘড়ি কাঁটার দিকে হতো। ঘড়ির দিকে হতো। কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি হ্যাঁ এই হ্যাঁ তারটা, ঠিক এটা তো একটা তার, এটা তো এরকম আছে, এবার এই হুম তারটা যদি এইটা হয়, এইটা হয়, তাহলে এই দিকে তীর চিহ্ন দেওয়ার অর্থ কি, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হচ্ছে, কিন্তু তারটা যদি উপরের তারটা হয় তাহলে এই দিকে তীর চিহ্ন দেওয়ার অর্থ কি, ঘড়ি কাঁটার দিকে হচ্ছে। হুম ওই জন্য তুমি এইটাকে নিচেরটা ধরেছো না উপরেরটা ধরেছো, তার উপর নির্ভর করবে তীর চিহ্নটা কিরকম দিচ্ছ।
ঠিক বুঝছে? আছে। কিন্তু concept টা কি হ্যাঁ। ওই যে কুণ্ডলিতে উত্তর মেরুটাকে কাছে আনার জন্য কুণ্ডলিতে প্রবাহটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে, ফলে সামনে একটা উত্তর মেরু সৃষ্টি হবে, সেই উত্তর মেরু ওই উত্তর মেরুর আশাটাকে বাধা দেবে, এই বাধা বলের বিরুদ্ধে একটা কার্য করতে হবে, এই কার্যই কুণ্ডলিতে তড়িৎ শক্তি সৃষ্টি করবে, এই কার্যটা কি কুণ্ডলিতে তড়িৎ শক্তি সৃষ্টি করবে। বোঝা গেছে? স্যার কখন মানে কোন দিকে ঘুরলে কি হয় ওটা আবার বলে দিন না, আমি বেরিয়ে গেছি শুনিনি না স্যার। বলো মানে বলো। যখন যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে তখন নর্থ সৃষ্টি হবে, এন সৃষ্টি হবে। আচ্ছা, ঘড়ি আর কাঁটার দিকে শুনবে, হ্যাঁ ঘড়ি কাঁটার দিকে হলে কি স্যার শুনিনি স্যার, বেরিয়ে গিয়েছিলাম। মনে রাখবে, দিকে দক্ষিণ, দয়হস্যইকৈকে দিকে দক্ষিণ। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাইছো তো? হ্যাঁ দিকে দক্ষিণ, ঠিক আছে বুঝতে পেরেছি। দিকে দক্ষিণ মানে দয়ের সঙ্গে দ মিলে রাখবে, দিকে হলে দক্ষিণ, তাহলে বিপরীত দিকে হলে উত্তর হবে। হ্যাঁ স্যার হবে। যদি যে দিক থেকে দেখলে ঘড়ি কাঁটার দিকে প্রবাহ হচ্ছে বলে মনে হবে, সেই দিকেটা হবে দক্ষিণ মেরু, তাহলে দিকে দক্ষিণ, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে উত্তর। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যালো, দেখো তাহলে তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত কি বললাম, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, আর লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র, লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র। অসুবিধা আছে কাউরি? এবার দেখো, এই যে তিনটে আমরা সূত্র পড়লাম, এই তিনটে সূত্রকে আমরা, এই যে তিনটে সূত্র পড়লাম, এই তিনটে সূত্রকে একটা সমীকরণের সাহায্যে আমরা মনে রাখতে পারবো। কিরকম? n ইন্টু ডি ফাই বাই ডিটিও আছে, কুণ্ডলীটা যদি n পাকের হয় তাহলে n ইন্টু ডি ফাই বাই ডিটি হবে, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। এইটা মনে রাখলেই আমি তিনটে সূত্রকে মনে রাখবো। নাম্বার 1 দেখো, যদি ডি ফাই ইকুয়ালস টু 0 হলে, ইকুয়ালস টু 0, ডি ফাইটা 0 মানে কি? চৌম্বক প্রবাহের পরিবর্তনটা শূন্য, মানে চৌম্বক প্রবাহটার পরিবর্তন হবে না। যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন না হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? শূন্য হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন শূন্য মানে কি? চৌম্বক প্রবাহের পরিবর্তন না হলে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, অর্থাৎ ডি ফাই 0 হলে ইটা 0 হবে। বুঝছে? চৌম্বক প্রবাহের পরিবর্তন শূন্য হলে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্রটা হয়ে গেল। 2 নম্বর সূত্রটা, তাহলে এটা হচ্ছে প্রথমটা। 2 নম্বর সূত্রটা দেখো, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি, মাইনাসটাকে যদি বাদ দাও তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক তড়িৎচালক বলটা আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। এটা হলো 2 নম্বরটা। আর এই 3 নম্বর হচ্ছে ই সমান মাইনাস, মাইনাসটা আসছে যে কারণে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে বা যে কারণে প্রবাহ সৃষ্টি হচ্ছে, সেই কারণকে বাধা দিচ্ছে, এই কারণকে বাধা দিচ্ছে বলে মাইনাসটা আসছে। সেই মাইনাসটাকে বোঝা কি, বাধাটা বোঝানোর জন্য, বিপরীতটা বোঝানোর জন্য মাইনাস আসছে। তাহলে এই একটা সমীকরণের সাহায্যে ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, এখানটা মনে রাখতে পারলেই তোমার তিনটে সূত্রই মনে থাকবে, যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি না হয় তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে না, মানে প্রবাহ হবে না। 2 নম্বর কি, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। আর 3 নম্বর কি, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। মাইনাসটা কেন আসছে? যে কারণে সৃষ্টি হচ্ছে সর্বদা সেই কারণকে বাধা দিচ্ছে, এই জন্য মাইনাসটা আসছে। বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা দেখো, চৌম্বক প্রবাহের এককের সংজ্ঞা আমরা দেখলাম, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। মাইনাসটা হয় অভিমুখের জন্য, যে কারণে হচ্ছে সেই কারণকে বাধা দিচ্ছে বলে মাইনাস হচ্ছে। এখন যদি আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিই, শুধু মানটাকে নিই, তাহলে ই সমান কি ডি ফাই বাই ডিটি, ই সমান কি ডি ফাই বাই ডিটি। এখন দেখো,
ডিটি সমান 1 ই সমান 1 হলে ডিটি সমান 1 ই সমান 1 হলে ডি ফাই সমান 1, অর্থাৎ একক সময়ে কি বললাম, একক সময়ে একক পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার জন্য যে পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, বা একক সময়ে যে পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একক তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনটা কি বলা হবে, কি একক প্রবাহ বা একক প্রবাহ। এসআই পদ্ধতির একক কি, ওয়েবার। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য, যে পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য তড়িৎচালক বল 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেইটাকে বলা হবে 1 ওয়েবার। 1 সেকেন্ডে 1 ভোল্ট তড়িৎচালক বল যদি আবিষ্ট হয়, তাহলে তার জন্য যে পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি 1 ওয়েবার। সিজিএস পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কি হবে, 1 সেকেন্ডে যে পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে 1 ইএমইউ তড়িৎচালক বল আবিষ্ট হবে, 1 ইএমইউ তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেটাকে বলা হবে 1 ম্যাক্সওয়েল। সিজিএস পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে ম্যাক্সওয়েল, আর এসআই পদ্ধতিতে ওয়েবার। 1 সেকেন্ডে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার জন্য যতটা চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে সেটাকে বলা হবে 1 ওয়েবার। 1 সেকেন্ডে 1 ইএমইউ তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার জন্য যতটা চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে সেটাকে বলা হবে 1 ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েলের সংজ্ঞা হলো, ওয়েবারের সংজ্ঞা হলো, আর কি বললাম, তড়িৎচালক বলের 3টে সূত্র হলো। এতদূর পর্যন্ত কারোর সমস্যা আছে? এতটা কারোর অসুবিধা আছে গো? অসুবিধা নেই তো? না স্যার। এই রোহিত, অর্ণব ঘুমিয়ে গেছে নাকি গো? আর এই ইসিতাকে আর অর্ণবকে কেউ একটু ঘুমটা ভাঙিয়ে দাও, ইসিতাকে আর অর্ণবকে। শ্রেয়া, ইসিতা ঘুমিয়ে গেছে নাকি দেখো দেখিনি, আর রোহিত দেখো অর্ণব ঘুমিয়ে গেছে নাকি। আচ্ছা দেখো, আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কোন বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে কতটা আধান প্রবাহিত হবে সেটা করবো। আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য কোন বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে কতটা কি হবে, আধান প্রবাহিত হবে সেটা আমরা করবো। দেখো, আমরা জানি ই সমান বলবো স্যার এক্ষুনি তো ডি ফাই বাই ডিটি করছিলেন, এন করলেন কেন? যদি কুণ্ডলীর পাক সংখ্যা এন হয়, কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয়, তাহলে ই সমান হবে এন ইন্টু ডি ফাই বাই ডিটি। ই সমান হচ্ছে এন ইন্টু ডি ফাই বাই ডিটি। মাইনাসটা দিলাম না কেন? শুধু মানের জন্য যদি নিই তাহলে মাইনাসটা দেওয়ার দরকার নেই। মাইনাসটা কি করে, যে কারণের সৃষ্টি হচ্ছে সেই কারণকে বাধা দেয়, অর্থাৎ অভিমুখটা বিপরীতে হয় বলে সেইটাকে বোঝানোর জন্য মাইনাসটা দেওয়া হয়। তাহলে ই সমান হচ্ছে এন ইন্টু ডি ফাই বাই ডিটি হলো। এখন দেখো প্রবাহ মাত্রা আই সমান কত, তড়িৎচালক বল বাই রোধ, এটা হচ্ছে প্রবাহ মাত্রা আই। স্যার আই অর্ণবকে সমান কি? ফোন করলাম, আসছে। বলো ঘুমিয়ে গেছো নাকি? ঠ্যাঙাবো। আর একে ওই ইসিটাকে দেখলে সেটা, হ্যাঁ স্যার বললাম জয়েন হচ্ছে। তার মানে দুজনাই ঘুমিয়ে গেছিল গো, আরেকটু আগে বলে একটা ক্লাস করা হতো ওদের বেচারিদের। আচ্ছা, দেখো আই সমান হচ্ছে ই বাই আর, আই সমান হচ্ছে ই বাই আর। তাহলে ইটা হচ্ছে কি তড়িৎচালক বল, আরটা হচ্ছে রোধ, এটা সমান ই এর মানটা বসাও এন বাই আর, এন বাই আর ইন্টু ডি ফাই বাই ডিটি। তাহলে আই সমান কি এন বাই আর
ইন্টু ডিভাই বাই ডিটি, এটা হচ্ছে তোমার প্রবাহ মাত্রা আই। হলো? এখন দেখো, যদি তুমি আয়ের সঙ্গে ডিটিটা গুণ করো তাহলে কি পাবে? আধান পাবে। প্রবাহ মাত্রা ইন্টু সময় সমান আধান, এটা সমান হবে এন বাই আর ইন্টু ডি পাই। এই আই ইন্টু ডিটি মানে হচ্ছে ডিটি সময়ে প্রবাহিত আধান। তাহলে 0 to 2t যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ওভার 0 to t আই ডিটি, এটা সমান এন বাই আরটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ওভার ফাই 1 থেকে ফাই 2 ডি পাই। মানে ধরো চৌম্বক প্রবাহটা ফাই 1 থেকে পরিবর্তিত হয়ে ফাই 2 হলো, আর সময়টা 0 থেকে টি হলো। তাহলে টি সমান আই ইন্টু টি, এইটাকে বলা হবে কিউ। তাহলে এই আই ইন্টু ডিটি মানে হচ্ছে ডি কিউ, তার ইন্টিগ্রেশন করলে কিউ, তাহলে মোট আধান কিউ সমান এন বাই আর, এর ইন্টিগ্রেশন করলে ডি ফাই এর ইন্টিগ্রেশন ফাই হবে, যে ফাই টু মাইনাস ফাই ওয়ান, ফাই টু মাইনাস ফাই ওয়ান। অর্ণব ঘুমিয়ে যাচ্ছ নাকি? অর্ণব, বুঝছে? ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা হচ্ছে তোমার একটা বদ্ধ কুণ্ডলিতে মানে আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কতটা আধান প্রবাহিত হবে সেটা, এন বাই আর ফাই টু মাইনাস ফাই ওয়ান। বোঝা গেছে? আচ্ছা, আই ডিটিটা কি বললেন? আই ইন্টু ডিটিটা দেখো, বলো আধান কিউ সমান কি আই ইন্টু টি? তো আধান কিউ সমান কি আই আই, প্রবাহ মাত্রার সঙ্গে যদি সময় গুণ করো তাহলে আধান পাবে। তো তাহলে প্রবাহ মাত্রার সঙ্গে আই এর সঙ্গে যদি ডিটি গুণ করো তাহলে ডি কিউ পাবে। মানে ডিটি সময়ে আধানটা কতটা প্রবাহিত হচ্ছে, প্রবাহ মাত্রা সমান হচ্ছে কিউ বাই টি। তাহলে কিউ সমান কি আই ইন্টু টি, তাহলে আই ইন্টু ডিটি মানে কি ডিটি সময়ে কিউ। 0 to t ইন্টিগ্রেশন যদি করো তাহলে 0 to t ডিটি মানে কি টোটাল আধান, সেই টোটাল আধান কিউটা কত? এন বাই আর ফাই টু মাইনাস ফাই ওয়ান। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এইটা হলো তোমার একটা কুণ্ডলিতে তো ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র যা যা আছে এগুলো পুরোটা হয়ে গেল। এবার হচ্ছে এই যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, আমরা দেখলাম কোন কুণ্ডলীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, কোন কুণ্ডলীকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করছি বা পরিবাহীকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করছি, তখন ওই পরিবাহীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। কেন তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেটা আমরা দেখবো, কেন তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেটা দেখবো। ধরো পি কিউ একটা দণ্ড আছে, পরিবাহী দণ্ড আছে পি কিউ একটা, দেখতে পাচ্ছ? পি কিউ একটা পরিবাহী দণ্ড আছে, পাথ বা দণ্ড। এই পি কিউ পরিবাহী দণ্ডটাকে কি করছো, যে কোনো পরিবাহী মানে হচ্ছে তাতে মুক্ত আধান থাকবে, পরিবাহীর বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত আধান থাকবে। এটা একটা দণ্ড আছে, তাকে কোথায় হচ্ছে এই যে গোল মাঝে ক্রস দিচ্ছি, যেমন একটা চৌম্বক ক্ষেত্রে এই যে গোল মাঝে ক্রস, তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে, যে চৌম্বক ক্ষেত্রটা খাতার তল বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এটা ধরো একটা পরিবাহী দণ্ড, এই দণ্ডটাকে রাখা হয়েছে কি একটা সুষম চৌম্বক ক্ষেত্র এর মধ্যে, যে চৌম্বক ক্ষেত্রটা খাতা তল বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। পরিবাহী দণ্ড মানে কি তাতে আধান থাকবে। যখন এই পরিবাহী দণ্ডটাকে ধরো ভি বেগে এইদিকে মানে চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল করছি, চৌম্বক ক্ষেত্রটা নিচের দিকে আছে, চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল করছি, তখন এই আধানের উপরে এই যে পরিবাহী দণ্ড আছে তার আধানের উপরে একটা কি করবে, বল ক্রিয়া করবে। সেই বলটার মান কত হয়, এফ সমান কত হয়, কিউ ইন্টু ভি ক্রস বি। যখন কিউ আধান ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, কিউ আধান ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে ওই আধানটার উপর ক্রিয়াশীল বল হবে এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। আধানটার উপর ক্রিয়াশীল বল কত হবে, এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এর জন্য একটা বল ক্রিয়া করছে, এবং সেই বলের অভিমুখ কোন দিকে হয়, ওই বলের অভিমুখটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী হয়। দেখো, বাম হাতের তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে,
তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে নিচের দিকে। আচ্ছা, মধ্যমা কি করে? আধানের গতির অভিমুখ নির্দেশ করে। তাহলে বৃদ্ধাঙ্গুলি কি করবে? ওর উপর পরিবাহীটার উপর বলের অভিমুখ নির্দেশ করবে। তর্জনী